সকাল 10:30। ইলা বাসা থেকে বের হবে। ডাইনিংয়ে এসে এক গ্লাস জুস নিল সে। শেষ করতে হাসিনা বুয়া বলল, আর কিছু খাবেন না আপা? ইলা বলল, না। বাবা মা কোথায় বুয়া? দুজনেই বাহিরে গেছে। কখন বের হলো? এই তো ঘন্টাখানেক আগে। ও আচ্ছা, আপনি কোথায় যান? ভার্সিটিতে। কোনো কাম আছে? কাজ তো আছেই, ভর্তি ফর্ম জমা দিতে হবে। তারপর আরও কিছু কাজ আছে। কী কাজ? ইলা মাথা নেড়ে বলল, তোমাকে তো সব বলা যাবে না বুয়া। যাই, দেরি হয়ে যাচ্ছে। ইলা বের হয়ে গেল। নিচে গাড়ি ছিল। গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, চলো, ভার্সিটিতে চলো। গাড়ি গুলশান থেকে বুয়েটের পথ ধরেছে। এখন কাকুলি পার হয়ে যাচ্ছে ফার্মগেটের দিকে। রাস্তার পাশে ফুটপাতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কিছু মানুষ হেঁটেও যাচ্ছে। চারপাশে গাড়ির হর্ন মাঝে মাঝে কানে আসছে। হালকা জ্যামও আছে। মহাখালী ব্রিজে ওঠার আগ মুহূর্তেই কিছুক্ষণের জন্য থেমে গেল গাড়ি। অদ্ভুত দেখতে এক ভিক্ষুক তার জ্বালানায় এসে ভিক্ষা চাইল। ভিক্ষুকটি মাঝবয়সী। তার দু চোখের উপর টিউমার হয়েছে। টিউমার এত বড় যে দু চোখ ঢেকে ফেলেছে। কিভাবে ভিক্ষুকটি চারপাশ দেখতে পাচ্ছে ঠিক বুঝতে পারছে না ইলা। সহানুভূতি থেকে সে 1000 টাকা বের করে ভিক্ষুককে দিল। ভিক্ষুকটি সালাম দিয়ে পরের গাড়ির কাছে চলে গেল। এরকম ব্যস্ত রাস্তায় একজন দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুকের হাঁটা চলা যে কত ঝুঁকিপূর্ণ তাই ইলা ভাবছে। অবশ্য ভিক্ষুকটি দৃষ্টি প্রতিবন্ধী কিনা তা সে জানে না। তবে এ ব্যাপারে সে নিশ্চিত, টিউমার ভিক্ষুকটির চোখ যেভাবে ঢেকে রেখেছে তাতে তার কোনো কিছু দেখার কথা নয়। তারপরও সে দেখছে। কিভাবে দেখছে এটা একটা রহস্য। এই রহস্যের ব্যাখ্যা কিছুক্ষণ সে খোঁজার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত বের করতে পারল না। মাস্টার্সের ভর্তির ফি জমা দিতে ইলার ঘণ্টাখানেক লাগলো। তার সাথে তার বান্ধবী মুনা আছে। ফর্ম জমা দেওয়া শেষ হলে মুনা বলল, এই মাস্টার্স করে আসলে আমার কোনো লাভ নেই। ইলা অবাক হয়ে বলল, কেন? কি করবো মাস্টার্স করে? হঠাৎ এই প্রশ্ন করছিস যে? আসলে আমার তো চাকরি হয়ে গেছে। তা তো আমি জানি। মাস্টার্স করতে হলে চাকরি ছাড়তে হবে। যারা বুয়েটের টিচার হবে, পিএইচডি করবে, তাদের জন্য প্রয়োজন। যেমন তোর জন্য। তোর রেজাল্ট ভালো, কপাল ভালো হলে টিচারও হয়ে যেতে পারিস। আমার প্রয়োজন নেই। তাহলে ফর্ম জমা দিলি কেন? তুই দিয়েছিস তাই। এটা কোনো কথা হলো? ভর্তির এত টাকা। আসলে জানিস কি, আমাদের ব্যাচের সবাই ফর্ম জমা দিয়েছে। এটা একটা কালচার হয়ে গেছে, মানে মাস্টার্স করা। সত্যি কথা বলতে কি, এ পর্যন্ত যা শিখেছি, আর্কিটেক্ট হিসেবে খেয়ে পড়ে চলার জন্য বেশি শেখার প্রয়োজন নেই। তাহলে মাস্টার্স করব কেন? তুই ঠিকই বলেছিস, মাস্টার্স করা একটা কালচার হয়ে গেছে। যাই হোক, চাইলেও উপেক্ষা করতে পারবি না। যদি পারিস তাহলে তোকে অভিনন্দন জানাবো, কারণ তুই গতানুগতিক ধারা ভেঙে ফেলার সাহস দেখাতে পারছিস। সত্যি আমি পারবো না। পড়াশোনা অনেক খরচ, বাবা মাও পারছে না। তাহলে চাকরিই করবি? হ্যাঁ, ব্যাপারটা মন্দ হবে না। আমি ভাবছি কিছুদিন চাকরি করে একটা আর্কিটেক্ট ফার্ম খুলে বসবো। এটা সবচেয়ে ভালো। স্বাধীনভাবে কাজ করতে পারবি। পারলে আমাকে সাথে নিস। নেব, অবশ্যই নেব। তুই থাকলে তো আরও ভালো হবে। ইনভেস্টমেন্টের জন্য আমাকে আর চিন্তা করতে হবে না। তোর বাবা তো শত কোটি টাকার মালিক। বাবাকে বললে কিছু টাকা দেবে, লাগলে বলিস। অবশ্যই বলবো। এখন যাই রে, লাইব্রেরিতে একটা বই জমা দিতে হবে। তুই যাবি? না। তাহলে আবার কবে দেখা হবে? ক্লাস শুরু হলে। সে তো অনেক দেরি। মাঝখানে একসময় দেখা করব, পারলে বাসায় আসিস। তোর বাসা গুলশানে, অনেক দূর। বলিস, গাড়ি পাঠিয়ে দিব। আচ্ছা।
এরপর মোনা লাইব্রেরিতে চলে গেল। ইলা ঘড়ি দেখল 1টা বাজে। আগেই সে গাড়ি ছেড়ে দিয়েছে, কারণ আজ নোবেল আসবে। নোবেল তার বাবার বন্ধুর ছেলে, লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে। 2 বছর হলো বাবার ব্যবসা দেখাশোনা করছে। খুব ভালো ছেলে, দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি ভদ্র নম্র। ইলার নিজেরও পছন্দ। প্রথম পরিচয়ের পর থেকেই দুজনেই দুজনের প্রতি আগ্রহী হয়ে পড়েছে। 2 পরিবার বিষয়টা মেনেও নিয়েছে। বিয়ের গুঞ্জনও শুরু হয়ে গেছে। এই জন্য তাদের ঘুরে বেড়ানো নিয়ে কোনো পরিবারের আপত্তি নেই। পারস্পরিক সম্বন্ধে তাদের এখন আপনি থেকে তুমিতে চলে এসেছে। নোবেলের সাথে গুলশানে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলো ইলা। খাওয়া শেষ হলে নোবেল বলল, কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। ইলা চোখ তুলে বলল, কতদিন? 1 সপ্তাহের মতো লাগবে। কোথায় যাচ্ছ? লন্ডন আর কানাডা। হঠাৎ বাইরে যাওয়ার কারণ? ব্যবসা। কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করাতে হবে। চমৎকার। নোবেল এবার হঠাৎই বলে বসলো, তুমি যাবে নাকি? ইলা কৃত্রিম রাগ করে বলল, কি যে বলো না, বিয়ের আগে এভাবে দেশের বাইরে যাওয়া যায় নাকি? তোমার সাথে এত ঘোরাঘুরি করছি, এই নিয়ে কত কথা। কথা বলার কি আছে? তুমি আর আমি তো বিয়েই করছি। আগে বিয়ে হোক। আগে পরে করে সময় নষ্ট করে লাভ আছে? তুমি যেতে চাইলে বলো, আমি নিয়ে যাব। তোমার মাথা খারাপ? বইয়ের তো এখন বন্ধ। সমস্যা কোথায়? সমস্যা আছে। আমাদের দেশের সংস্কৃতিতে এরকম ঘোরাঘুরি অনুমোদিত নয়। তুমি যাও, ঘুরে আসো। ফ্লাইট কবে? আগামীকাল রাতে। তাহলে তো আমাদের আর দেখা হচ্ছে না। ফিরে আসার পর। হ্যাঁ। নোবেল আর ইলা সামনাসামনি বসেছিল। নোবেল এবার ইলার পাশে এসে বলল, তোমার জন্য কি আনবো? ইলা মিষ্টি হেসে বলল, কিছুই আনতে হবে না। তুমি সুস্থ মতো ফিরে আসো, এটাই আমার কামনা। এটা কোনো কথা হলো? একটা কিছু তো চাও। কি চাবো? যা মনে হয় তাই। ইলা ঠোঁট কামড়ে বলল, এই মুহূর্তে আমি বলতে পারছি না, ভাবতে হবে, তারপর বলবো। কখন তোমার ভাবনা শেষ হবে? এখন না, বাসায় গিয়ে ভেবে চিনতে তারপর বলবো। তুমি ভুলে যাবে। আমি কিন্তু তোমাকে ফোন করব। তুমি তো সব সময়ই আমাকে ফোন করো। তা করি, কিন্তু তোমার কাছ থেকে ফোন পেলে আমার ভালো লাগে। তোমাকে আপন আপন মনে হয়, মনে হয় তুমি একান্তই আমার, শুধুই আমার। ফোন না পেলে মনে হয় না? নোবেল ইতস্ত করে বলল, না, ঠিক তা না। ইলা এবার নিজেই নোবেলের হাতের উপর হাত রাখল। তারপর বলল, আমি তোমার আপন ছিলাম, আছি এবং থাকবো। আমাকে নিয়ে তুমি চিন্তা করবে না। তুমি সুস্থ মতো ফিরে আসো, এই আমার কামনা। পারলে তাড়াতাড়ি চলে আসো। চলো, এখন আমরা উঠি। ইলার এই হাত ধরাটা খুব ভালো লাগলো নোবেলের। নোবেলের কাছে ইলা অসাধারণ। শুধু পড়াশোনা ইলা ভালো তা নয়, দেখতেও দারুণ সুন্দর। কাঁচা হলুদের মতো গায়ের রং আর লম্বা চুলের কারণে ইলার সৌন্দর্যের ধারই অন্যরকম। তার উপর রয়েছে চমৎকারভাবে কথা বলার ভঙ্গি, ভদ্রতা আর মার্জিত ব্যবহার। নিজেকে সে প্রকাশ করে ভালো লাগার শালীনতার ভিতর থেকে। এই জন্য ইলাকে তার দারুণ পছন্দ। নোবেল অনুধাবন করে, ইলা এখন তার জীবনের অংশ। ইলাকে ছাড়া সে নিজেকে কল্পনাই করতে পারে না। মাঝে মাঝে তার মনে হয় তার সমস্ত পৃথিবী একদিকে আর ইলা একদিকে। ইলাই তার বেঁচে থাকার প্রেরণা, জীবনের সুখ, দুঃখ, আনন্দ আর ভালোবাসা। রাত 10টা। ডাক্তার তরফদার ইলাদের বাসায় এসেছেন। বাসায় দারোয়ান, বুয়া আর ইলা আছে। ইলার বাবা কবির আহমেদ এর মধ্যে 2 দিন তাকে ফোন করেছেন, ইলাকে তার কাছে নিয়ে আসতে চেয়েছেন। ডাক্তার তরফদার নিষেধ করেছেন। শেষে নিজেই জোর দিয়ে তাকে বাসায় আসতে বলেছেন। আসি করে আসা হয়নি, আজ এসেছেন। গেটের নিচে এসে ফোন করেছেন কবির আহমেদকে। স্বামী স্ত্রী দুজনের কেউই বাসায় নেই, একটা পার্টিতে গিয়েছে।
ডক্টর তরফদারের সামনে এসে বসলেন ইলা। তার কাছে ইলাকে মানুষ মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো এক নীলপরী। নীল রঙের থ্রি পিস আর কানের দুলে খুব সুন্দর লাগছে ইলাকে। এইরকম একজন সুন্দর মেয়ে মানসিকভাবে অসুস্থ, এই ব্যাপারটা তিনি মানতে পারছেন না। তার অবচেতন মন তাকে বলছে, ইলাকে তুমি সুস্থ করে তোলো, সুস্থ করে তোলো। ড্রয়িং রুমের সোফায় বসার পর ইলাই প্রথম কথা বলল, বাবা আমাকে আপনার কথা বলেছেন। মাকে নিয়ে তিনি রওনা দিয়েছেন, ফিরতে একটু সময় লাগবে। অসুবিধা নেই, আমি তোমার বাবা মায়ের কাছে আসিনি, এসেছি তোমার কাছে। আমি জানি। কিভাবে জানলে? বাবা বলেছেন আপনি আসবেন এবং আমার সাথে কথা বলবেন। আমিও আপনার সাথে কথা বলতে চাই। ডাক্তার তরফদার একটু অবাকই হলেন, বললেন, তুমিও আমার সাথে কথা বলতে চাও? হ্যাঁ। কেন? কারণ আমি অসুস্থ, আমাকে আপনি সুস্থ করে তুলবেন। ডাক্তার তরফদারের বিস্ময়ের মাত্রাটা বাড়ল। তিনি চোখ কুঁচকে বললেন, তুমি অসুস্থ? কে বলল তোমাকে? আমি নিজেই বলছি। কেন নিজেকে অসুস্থ ভাবছো তুমি? তার আগে বলুন কী খাবেন? আমি আসলে কিছু খাবো না, তারপরেও খেতে হবে। কী খাবেন? আমাদের বাসায় এখন কম না হলেও 50 রকম খাবার আছে। আমি এগুলোর একটাও আপনাকে খাওয়াতে চাই না। আমি আপনাকে এক গ্লাস হালকা মিষ্টি লেবু শরবত খাওয়াবো, তাও নিজের হাতে বানিয়ে। আপনার আপত্তি নেই তো? না, আপত্তি নেই। ইলা উঠে গেল। ডাক্তার তরফদার চারদিকে তাকালেন। ড্রয়িং রুম খুব জমকালোভাবে সাজানো, সব কিছুই দামি। এক কোণে এক সাদা কালো ছবি অবশ্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করল সে। ছবিতে কবির আহমেদ, তার স্ত্রী আর একটা ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে। ছবিটি অনেক আগের। মেয়েটি ইলাই হবে অনুমান করলেন তিনি। বয়স কত হবে? 3 কিংবা 4। ইলাকে কোলে নিয়ে আছেন কবির আহমেদ, কিন্তু ইলার শরীরটা স্বাভাবিক না, বেশ শুকনো মনে হচ্ছে। সাধারণত বাচ্চারা তো সংকীর্ণ হয় না। ইলার প্রাথমিক আচরণ বেশ অদ্ভুত মনে হচ্ছে ডাক্তার তরফদারের কাছে। তিনি বুঝতেই পারছেন না ইলা আদৌ সুস্থ কিনা অসুস্থ। আজকের দিনে কেউ এলে তাকে লেবু শরবত দিয়ে আপ্যায়নের প্রস্তাব সত্যি অপ্রত্যাশিত, অথচ ইলা সেই রকমই করেছে। সে নাকি নিজের হাতে লেবুর শরবত বানাবে। বাসায় কাজের বউ থাকা সত্ত্বেও এরকম প্রস্তাব ভাবিয়ে তোলার মতো। বুয়াকে তিনি দুবার উকি দিতে দেখেছেন। রান্নাঘরে তার কথার শব্দ কানে আসছে। কথা শুনে বোঝা যাচ্ছে ইলা নিজেই লেবু কাটছে। ইলা তাকে কেন এত আগ্রহ নিয়ে লেবুর শরবত খাওয়াবে, বিষয়টা তিনি ঠিক ভেবে পাচ্ছেন না। হতে পারে তিনি পরিহাসের পাত্র হয়ে উঠেছেন ইলার কাছে, কিন্তু ইলার মতো একজন শিক্ষিত মেয়ে তাকে পরিহাস করবে, এর যৌক্তিকতা তিনি খুঁজে পাচ্ছেন না। আসলে সব কিছু মিলিয়ে ইলার আচরণ তার কাছে রহস্যময় হয়ে উঠেছে। এই জন্যই তিনি সিদ্ধান্ত নিলেন এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। অবশ্য এরকম সিদ্ধান্ত তিনি আগেও নিয়েছেন, তা নহলে এখানে আসতেন না। এখন আবার নতুনভাবে প্রতিজ্ঞা করলেন ইলার ছায়া রহস্য তিনি উন্মোচন করবেই করবে। পানি, লেবু, চিনি এবং বরফ নিয়ে ইলা ড্রয়িং রুমে এলো। তারপর সামনে বসে নিজেই শরবত বানাতে শুরু করলো। গ্লাসের পানিতে চিনি দেওয়ার আগে জিজ্ঞেস করলো, স্যার চিনি কতটুকু দেব, কম না বেশি? তোমার ইচ্ছে। আচ্ছা স্যার। ডাক্তার তরফদার লক্ষ্য করলেন লেবু চিপে দেওয়ার পর খুব ধীরে ধীরে শরবতে নাড়া দিচ্ছে ইলা। ইলার আচরণে অসামঞ্জস্যতার আরেকটা দিক এই লেবুর শরবত বানানো। কেউ মেহমানের সামনে শরবত বানাবে না, আর বানালেও এত ধীরে ধীরে চামচ দিয়ে পানি নাড়বে না।
মনে হচ্ছে একটু জোরে নাড়া দিলে শরবত নষ্ট হয়ে যাবে। খুব সতর্ক ইলা। ঠান্ডা শরবতে চুমুক দেওয়ার পর ডাক্তার তরফদার অনুধাবন করলেন এত স্বাদের শরবত তিনি আগে কখনোই খাননি। তবে মুখে শুধু বললেন, অসাধারণ। ধন্যবাদ স্যার। আমাকে স্যার স্যার বলছো কেন? আপনি অনেক জ্ঞানী মানুষ। আমি জ্ঞানী তুমি জানলে কিভাবে? আমি আগেই আপনার সম্পর্কে জেনেছি। বছর তিনেক আগে পত্রিকায় আপনার সম্পর্কে একটি প্রতিবেদন বের হয়েছিল। ওই প্রতিবেদনটি আমি পড়েছিলাম। পাগলের ডাক্তার বলেই আপনাকে মানুষজন বেশি চিনে, তাই না স্যার? তুমি দেখে আমার সম্পর্কে ভালোই জানো। জি স্যার। এখন আপনি আমার চিকিৎসা করবেন। কেন করব? তুমি তো পাগল নও। পাগল নই, তবে পাগল হতে চলেছি। কেন? আমার মনে হচ্ছে। মনে হওয়ার কারণ? আমি রাতে একা একা শাড়ি পরে ছাদে চলে যাই। সেখানে জ্যোৎস্নার মধ্যে আমি প্রথমে একটি ছায়া দেখতে পাই। পরে জ্যোৎস্না থেকে আরেকটি ছায়া বের হয়ে আসে। ওই ছায়াটি একটি যুবকের। ডাক্তার তরফদার সত্যিই বিস্মিত হচ্ছেন। মানসিক রোগীরা সাধারণত কিছু বলতে চায় না, নিজের একান্ত বিষয়গুলো লুকিয়ে রাখতে চায়। অথচ ইলা কি অবলীলাই সব কিছু বলে দিচ্ছে। তিনি বলছেন, ওই যুবকটি কে? কি তার পরিচয়? ইলা চুপ থাকলো, কোনো উত্তর দিল না। যুবকটি তোমার কাছে কি চায়? এবার ইলা বলল, সে আমার কাছে কিছুই চায় না। তাহলে আসে কেন? আমি বোধহয় তাকে ডেকে আনি। তোমার কথা আমি বুঝতে পারছি না। তুমি তাকে কেন ডাকো? আমি জানি না। তবে তবে কি? একটু সময় নিল ইলা। তারপর বলল, সম্ভবত আমি তাকে পছন্দ করি। তার পাশে বসতে আমার ভালো লাগে। তোমার সাথে তার পরিচয় কিভাবে? জ্যোৎস্নার মাধ্যমে। জ্যোৎস্নায়? জি স্যার। আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। একদিন হঠাৎ সে ছাদে জ্যোৎস্নার মধ্য থেকে বের হয়ে এলো। তারপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ হয়। ডাক্তার তরফদার এবার সরাসরি ইলার চোখে তাকালেন। তারপর বললেন, তোমরা দুজন কি কথাবার্তা বলো? প্রথম প্রথম বলতাম না, শুধু হাঁটতাম। কয়েকদিন হলো বলছি। কি কথা? জীবনের কথা, পৃথিবীর কথা, ভালো লাগার কথা। কি নাম তার? ইমন। ডাক্তার তরফদার সামনে ঝুঁকেছিলেন। এবার সোজা হয়ে বসলেন। তারপর বললেন, ইমনের বাসা কোথায়? বাসা নেই। বাসা নেই, তাহলে আসে কিভাবে? আর দেশের বাড়ি? তাও নেই। বয়স কেমন ইমনের? আমার থেকে কয়েক বছরের বড় হবে। ডাক্তার তরফদার একটা লম্বা শ্বাস ছেড়ে বললেন, তুমি যা বলছো সব অবাস্তব। তুমি শিক্ষিত মেয়ে। তুমি জানো জ্যোৎস্নার মধ্য থেকে কেউ আবির্ভাব হতে পারে না। তুমি জানো রাতে কেউ তোমাদের বাসার ছাদে উঠতে পারবে না। আবার তুমি এটাও জানো যে অদৃশ্য কারোর সাথে কথাও বলা সম্ভব নয়। আমি জানি, সব জানি, কিন্তু তারপরও আমার জীবনে এসব ঘটছে। এই জন্য আমি আপনার কাছে আমার জীবনের রহস্যময় ঘটনাগুলো নিজের থেকেই খুলে বলছি। তুমি কেন বলছো? তুমি কি এই রহস্যময় ঘটনাগুলো থেকে মুক্তি চাও? আমি জানি না। কেন জানো না? জ্যোৎস্না রাতে ছাদে উঠতে আমার ভালো লাগে। কথাগুলো বলে ইলা মাথা নিচু করলো। মনে হচ্ছে তার মধ্যে একরকম অপরাধবোধ কাজ করছে। কেন যেন ইলার জন্য হঠাৎ মায়া হলো ডাক্তার তরফদারের। তিনি মোলায়েম স্বরে ডেকে উঠলেন, ইলা। ইলা মুখ তুলে তাকালো। তার চোখে পানি। ভাঙা গলায় বলল, বলুন স্যার। তুমি সত্যি করে বলো তো, জ্যোৎস্নার মধ্যে হাঁটতে তোমার ভালো লাগে, নাকি ইমনের সঙ্গ তোমার ভালো লাগে? একটু সময় নিল ইলা। তারপর স্পষ্টভাবে বলল, ইমনের সঙ্গ আমার ভালো লাগে।
ডাক্তার তরফদার কি বলবেন বুঝতে পারছেন না। এই মুহূর্তে তাকে অনেক সতর্ক হতে হবে। সবচেয়ে বড় কথা ইলাকে তার বোঝাতে হবে, না বুঝে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না তিনি। প্রসঙ্গ ঘুরিয়ে ডাক্তার তরফদার বললেন, আমি তোমাদের ছাদে যেতে চাই ইলা। চলুন, আমাদের ছাদ খুব সুন্দর, আপনার পছন্দ হবে। অনেক ফুলের গাছ আছে ছাদে। বিদেশে ঘাস দিয়ে একটি লনও তৈরি করা হয়েছে। বসার জন্য মাঝে মাঝে চেয়ারও দেওয়া আছে। একটি দোলনাও আছে। আছে বড় বড় দুটো পাথর। ইলাদের ছাদ সত্যি পছন্দ হলো ডাক্তার তরফদারের। সবচেয়ে ভালো লাগলো দুটো পাথর দেখে। প্রত্যেকটি পাথর প্রায় 3 ফুট উঁচু। উপরে বসলে কেন যেন দু চোখ আকাশের দিকে চলে যায়। তার নিজেরও খুব ইচ্ছে হলো কোনো এক পূর্ণিমা রাতে তিনি এখানে এসে বসবেন। তারপর দূর আকাশে তাকিয়ে জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগ করবেন। পেজ নং 15 থেকে 24। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, এবং গল্পের বাকি অংশটুকু শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।